Good afternoon. Today we are going to discuss lesson number 3, We Are Seven by William Wordsworth. William Wordsworth was one of the founders of English Romanticism and one its most central figures and important intellects. William Wordsworth was a big personality in English literature. William Wordsworth was born in 1770. Was He was one of the greatest poet of nature. দেখো এই পোয়েম বেসিক্যালি এটাকে পোয়েম না বলে ব্যালেডস বলা ভালো। ব্যালেডস কি? কবিতার আকারে গল্প বলা, যেখানে ছন্দ থাকবে। অনেকে এটাকে ড্যান্স সংও বলে। এই ব্যালেডস এর ব্যাপারটা কিরকম, যে it is a conversation with an adult person and a little maid or little simple girl, village girl. তো এই যে রোমান্টিসিজম কথাটা বললাম, এই রোমান্টিক পিরিয়ড এটা বলা হয় 1800 থেকে 1850, এই সময়কালটাকে বলা হয় রোমান্টিক পিরিয়ড। তো এই রোমান্টিসিজমটা কি? অ্যান ইমাজিনেশন, একটা কল্পনা থাকবে, কল্পনার ছোঁয়া থাকবে। আর কি থাকবে? সুপার ন্যাচারাল ব্যাপারটা থাকবে, অর্থাৎ ভৌতিক ব্যাপার এটাও থাকতে পারে এর মধ্যে। তো যাই হোক, উই আর সেভেন এই কবিতাটা আমরা আজকে পড়ব। তার আগে কবি সম্পর্কে বললাম, কবি সম্পর্কে আরো দু একটা কথা বলবো। তার গ্রেটেস্ট যে পোয়েম গুলো আছে, হিজ গ্রেটেস্ট পোয়েমস আর দ্য প্রিলিউড, দ্য ড্যাফোডিলস, লন্ডন 1802, Ode to Duty, Upon Westminster Bridge, etc. He spent his life in the Lake District of England. ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে তিনি তার জীবনের বেশিরভাগ সময়টাই অতিবাহিত করেছিলেন, স্পেন্ট। The present text is an edited version of his poem We Are Seven. এডিটেড ভার্সন কেন বলছেন? তার কারণ এই কবিতাটায় যে স্ট্যান্ডাগুলো আছে তার থেকেও কয়েকটা বেশি স্ট্যান্ডা ছিল, সেগুলোকে বাদ দিয়ে কাটছাট করে একটা জিনিস দাঁড় করানো হয়েছে, তার জন্য বলা হচ্ছে এটাকে এডিটেড ভার্সন। যাই হোক, তাহলে আমরা পড়ব। তার আগেও বলি যে তিনি হচ্ছেন কবি, নিজে প্রকৃতির কবি, কারণ তিনি প্রকৃতিকে ভালোবাসতেন। He loved the nature, he liked the nature, and he liked to think about the nature. তার মধ্যে কি ছিল? ফুল অফ ইমাজিনেশনও ছিল।
তাহলে বাস্তব, রিয়েলিটি এবং ইমাজিনেশন, বাস্তব এবং কল্পনার জগৎ এই কবিতায় মিলেমিশে একাকার হয়ে গেছে। কবিতাটা শুরু করি, খুব সুন্দর একটা কবিতা। প্রথমেই বলেছি যে কনভারসেশন উইথ অ্যান অ্যাডাল্ট পারসন, এখানে যদি আমি কবিকেই ধরি, অ্যান্ড এ লিটল সিম্পল গার্ল, শুরু করছি। এ সিম্পল চাইল্ড that lightly draws its breath and feels its life in every limb. What should it know of death? A simple child, একটি সাধারণ শিশু, that lightly draws its breath, খুব হালকা ভাবে নিঃশ্বাস নিচ্ছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছে, and feels its life in every limb, means he is full of energy, she is full of life, অর্থাৎ তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে সে জীবন অনুভব করছে, জীবনী শক্তিতে সে ভরপুর, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার সবুজ, সক্রিয়, অ্যাক্টিভ। তাহলে সে কিভাবে, কবি যেমন ছুড়ে দিচ্ছেন প্রশ্ন, একদম নিষ্ঠুর প্রশ্ন, হোয়াট শুড ইট নো অফ ডেথ, সে কিভাবে মৃত্যুকে জানবে? কেন? শি ইজ ফুল অফ এনার্জি, শি ইজ ফুল অফ লাইফ, তার জীবনের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয়, জীবন্ত, প্রাণবন্ত। তাহলে সে কিভাবে মৃত্যুকে জানবে? খুব কঠিন একটা প্রশ্ন। I met a little cottage girl. She was 8 years old, she said. Her hair was thick with many a curl that clustered round her head. এখানে কবি বলছেন I met a little cottage girl. কটেজ মিন্স কুটিরে থাকে, কুড়ে ঘর। তো সেই রকম একটি মেয়ের সাথে আমি সাক্ষাৎ করেছিলাম। She was 8 years old. সে ছিল 8 বছর। She said, সে বলেছিল। Her hair was thick and many a curl. তার চুল ছিল প্রচন্ড ঘন, thick, with a many a curl, মানে কি বলবো, গোছালো, কোকড়ানো, জট পাকানো এরকম। That clustered, কোকড়ানো চুল, that clustered round her head, মানে জট পাকিয়ে আছে সারা হেডে, মানে সারা মাথায় জট পাকানো কোকড়ানো চুল যেন তার ক্লাস্টার হয়ে জমাট জমাট হয়ে আছে এরকম। তারপর কি বলছে? She had a rustic woodland ear. রাস্টিক, রুরাল, গ্রাম্য। তাহলে she had a rustic woodland ear. woodland ear, woodland ear বলতে এখানে বন্য। বন্য কেন? যারা জঙ্গলে বসবাস করে সেরকম একটা, আবার গ্রাম্য বলতে পারো তুমি এখানে। she had rustic woodland ear and she was wildly clad. ক্ল্যাড মানে হচ্ছে কি বলবো, পোশাক বলতে পারো। ড্রেসড মানে পোশাক পরিহিত আছে, ক্ল্যাড। ওয়াইল্ডলি, গ্রাম্য বলতে পারো, বন্য বলতে পারো, অগোছালো বলতে পারো, মানে তেমন, মানে অযত্ন, মানে যত্ন নেই এইরকম। and she was wildly clad.
তার সঙ্গে কি বলছে? Her eyes were fair and very fair. তার চোখ দুটো কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। Her beauty made me glad. তার যে সৌন্দর্য আমাকে আনন্দিত করে তুলেছে। তার সুন্দর চোখ, তার কোঁকড়ানো চুল, তার ওয়েললি ক্ল্যাড, এই সবটা মিলে একটা সৌন্দর্য, বিউটি, যেটা হার বিউটি মেড হিম গ্ল্যাড, মেড দ্য পোয়েট গ্ল্যাড। Sisters and brothers, little maid, how many may you be? তোমার কয় ভাই বোন? How many may you be? Little maid, maid means, এখানে মেড মিন্স কিন্তু মানে যে বাড়ির কাজ করে সেরকম নয়, এখানে মেড বলতে মেয়ে, বালিকা। তাহলে সিস্টার্স এন্ড ব্রাদার্স, লিটল মেড, ছোট্ট মেয়ে, তোমার ভাই বোন কয়টি? হাউ মেনি, কতজন? হাউ মেনি? 7 in all, she said. কতজন বলছো? কেন 7 জন? আমরা সবাই মিলে 7 জন। She said and wondering looked at me. এবং খুব উৎসুক ভাবে আমার দিকে তাকিয়ে। কবি বলছেন সে একটা উৎসুক ভাবে, একটা কৌতূহলী চোখ যেন তার। কেন এইরকম প্রশ্ন মানে করা হচ্ছে আমাকে? আমরা তো 7 জন। We are 7. 7 in all. And where are they? I pray you tell. আমি তোমাকে বলছি তারা কোথায়? এই যে তুমি বললে 7 জন, তাহলে তারা কোথায়? She answered, 7 are we, and 2 of us at Conway dwell, and 2 are gone to sea. সে বলল আমরা 7 জন, ছোট্ট মেয়েটি। তাদের মধ্যে 2 জন, 2 of us at Conway dwell. কনওয়ে বলে একটা জায়গা, ডুয়েল মানে বসবাস করা, লিভ। 2 জন কনওয়েতে থাকে, and 2 are gone to sea, আর 2 জন সমুদ্রে গেছে। এখন দেখো এখানে স্পষ্ট নয়, কবিতায় স্পষ্ট নেই যে সমুদ্রে তারা কি করতে গেছে, বা সমুদ্রে কি করছে, কোথায় আছে, তারা কি ব্যবসা বাণিজ্য করতে গেছে, কি তারা কি নাবিক, সেরকম কোনো কিছু কিন্তু আমাদের এখানে স্পষ্ট নয়, কিন্তু এটা সবটাই আমাদের ইমাজিনেশন, আমরা এটা মনে করতেই পারি। 2 of us in the churchyard lie, my sister and my brother, and in the churchyard cottage I dwell near them with my mother. আমার এক ভাই এক বোন, তারা চার্চিয়ার্ড লাই, এই যে চার্চের পাশেই তারা শুয়ে আছে, চার্চের পাশে তারা শুয়ে আছে, আর চার্চের গায়ে যে ঘরটি, কটেজ, কুটির, and in the churchyard cottage I dwell, এই কুটিরের মধ্যে, এই যে নিকটে, চার্চের নিকটে যে কুটিরটা আছে, যেখানে আমার ভাই বোন শুয়ে আছে, তার ঠিক নিকটে একটা কুটির আছে, চার্চের কটেজ, যেখানে আই ডুয়েল, যেখানে আমি বসবাস করি, আই লিভ নিয়ার দেম, তাদের সঙ্গে, মানে ওই ভাই বোনের সঙ্গে, উইথ মাই মাদার, এবং আমার মায়ের সঙ্গে। কি সিম্পল উত্তর, সহজ ভাষায় সহজ ভাবে সে বলল যে এই ব্যাপার, আমরা দুজনে, মা আর আমি থাকি, আর আমার ভাই বোন এই চারটে এখানে কবরে আছে। আমরা বলতেই পারি কতটা সিম্পল। দেখো তারপর আমরা মানে কবিতায় থাকি, ইউ সে দ্যাট টু অ্যাট কনওয়ে ডুয়েল, তুমি বললে যে দুজন কনওয়েতে থাকে, মেনে নিলাম,
and two are gone to sea, এবং দুজন সমুদ্রে গেছে। Yet ye are seven. I pray you tell, sweet maid, how this may be? তুমি বললে দুজন কনওয়েতে থাকে, দুজন সমুদ্রে গেছে, তাহলে কি করে তোমরা এখনো 7 জন হচ্ছ? তুমি কি আমাকে বলবে ঠিক করে যে তোমরা কি করে 7 জন হচ্ছ? কবি কিন্তু এখানে, কবি বলো বা একজন বক্তা বলতে পারো, যিনি কিন্তু এখানে খুব নিষ্ঠুর বলবো। আমরা সাধারণত বাচ্চাদের এই মৃত্যু সম্পর্কে বেশি খোঁজ খবর দিতে চায় না, কারণ মৃত্যু হচ্ছে বাস্তব কঠিন সত্য। এই বাস্তব কঠিন সত্যকে মেনে নেওয়াও খুব কঠিন, কারণ মৃত্যু মানে আমার প্রিয়জনের বিয়োগ, মৃত্যু মানে আমার চোখ, আমার দৃশ্যপট থেকে যেন বিয়োজনের মুছে যাওয়া। এটা একটা বাচ্চা সহজভাবে নিতে পারে না, কারণ সে জানেই না যে মৃত্যু অবশ্যম্ভাবী, যেটা আমরা জানি। তাই এখানে কবিকে বা বক্তাকে আমি বলছি যে নিষ্ঠুর, সে নিষ্ঠুর হয়েও কিন্তু এই প্রশ্ন করছে বারবার, তার কাছে জানতে এই বিয়োগান্তক বিষয়টি। Then did the little maid reply, 7 boys and girls are we, 2 of us in the churchyard lie, beneath the churchyard tree. কেন তুমি বুঝতে পারছো না? এরকম ভাবে বলছে, আরে 7 boys and girls are we are 7 boys and girls, 2 are gone to sea, 2 at Conway dwell, and 2 of us in the churchyard lie, beneath the churchyard tree. Under the churchyard tree. Beneath means under, নিচে, তলায়। তাহলে গাছের তলায় দুজন শুয়ে আছে। এবার তোমার হিসেব মিলেছে তো? দুজন কনওয়ে, দুজন সমুদ্রে, 2 2 4, আর দুজন ঘুমিয়ে আছে, শুয়ে আছে গাছের তলায়। তাহলে 6 জন, আর আমি একজন, 7 জন। কত কি বলবো, যে একটা এই প্রশ্নের সম্মুখীন হওয়া বিরাট ভয়ঙ্কর, কারণ সে এত নির্দ্বিধায় বলছে যে দুজন শুয়ে আছে, তাহলে আমি কিভাবে তাকে বোঝাবো? এটা কবির ভাবনায় আসছে, কিভাবে তাকে আমি বোঝাবো যে তারা দুজন শুয়ে নেই, they are dead. You run about, my little maid, your limbs they are alive. তুমি দেখো, my little maid, your limbs they are alive, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সজীব, সক্রিয়, জীবন্ত, প্রাণবন্ত। If two are in the churchyard laid, যদি চার্চইয়ার্ডে দুজন যদি শুয়েই থাকে, then ye are only 5, কারণ তোমাদের জীবন থেকে, তোমাদের পরিবার থেকে এই দুজন আর নেই। then ye are only 5, তোমরা মাত্র 5 জন এখন। এবার সুন্দর একটা স্ট্যান্জা দেখো, কি অসাধারণ, মানে
সে বলছে এই উত্তরটি তার এর পরিপ্রেক্ষিতে, দেন ইয়ার অনলি 5। কবির এই মানে প্রশ্ন বা এই স্পিচের এই বক্তব্যের এগেনস্টে লিটল মেড, ওই ছোট্ট মেয়েটি যা বলছে অসাধারণ। কি বলছে? দেয়ার গ্রেভস আর গ্রিন, দে মে বি সিন, দ্য লিটল মেড রিপ্লাই, দেয়ার গ্রেভস আর গ্রিন। সবুজ সজীবত্বের প্রতীক। গ্রিন is symbol of life. Green is symbol of activeness. সবুজ, সতেজ, সক্রিয়, জীবন। Their graves are green. তাদের গ্রেভ, তাদের সমাধি সবুজে ভরা। সে কিন্তু জেনে কথা বলেনি। জেনে না বলেও সে যে কথাটি বলেছে সে কথাটির গুরুত্ব, তাৎপর্য অনেক গভীরে। ডিপ থিঙ্কিং, যেটা মানে রোমান্টিসিজমের একটা ভালো জায়গা। ডিপ থিঙ্কিং, গভীর চিন্তা ভাবনা। যে জিনিস সবুজ থাকে না, আমরা বাজারে যখন সবজি কিনতে যাই সবুজ যেগুলো সেগুলো কিনি, যে বলি কি টাটকা, সতেজ, সজীব। আবার যারা শিশু কৈশোরে আছে, যুবক, আমরা তাই বলি গ্রিন, সবুজ, সতেজ, সজীব। মেয়েটিও তাই বলছে, দেয়ার গ্রেভস আর গ্রিন, দে মে বি সিন, দেখা যেতে পারে, কারণ তার গ্রেভস তো সবুজ, জীবনের প্রতীক। আরো কি বলছে? 12 steps or more from my mother's doors and they are side by side. এই তো 12 পা দূরে, 12 কদম বা 12 পা দূরে আমরা থাকি মায়ের সঙ্গে, আমি আর মা। 12 steps or more from my mother's door, অর্থাৎ and they are side by side, তারা পাশাপাশি থাকে। এই তো আমরা 4 জন, আমরা মা, আমি আর এই 2 জন, তাহলে আমরা 3 জন, আর ওইদিকে 4 জন থাকে, তাহলে 7 জন। How many are you then, said I? আমি তখন বললাম, তাহলে তাহলে তোমরা কজন? তুমি তো নিজেই কনফেস করছো যে তারা গ্রেভের মধ্যে আছে, অর্থাৎ তারা কবরে শায়িত, মানে তারা মৃত, দে আর ডেড। তাহলে হাউ মেনি আর ইউ দেন, তোমরা এখন কজন? সে ডাই, আমি বললাম, বক্তা বললেন, স্পিকার বলছেন, ইফ দে টু আর ইন হেভেন। দেখো এই হেভেনের কথা এখানে আসা মানে আগে নিশ্চয়ই দু একটা স্ট্যান্ডার্ড ছিল যেখানে এই হেভেনের কথা হয়তো স্পষ্টভাবে মেট বলেছে, ওই ছোট্ট বালিকা লিটল মেট বলেছে হয়তো। তাই তিনি বলছেন যে ইফ দে টু আর ইন হেভেন, তাহলে কি করে সম্ভব, কি করে 7 জন? তুমি তো বলছো যে হে তারা দুজনে স্বর্গে থাকে। কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ মেয়েটি উত্তর দিল, ও মাস্টার উই আর 7। ও মাস্টার, ও প্রভু, আমরা 7 জন, আমরা 7 জন। You are so old, you can't realize.
my word that we are 7? সত্যি তাই। তাকে তো আমরা বুঝতে পারছি না, বাচ্চাদের তো আমরা শিশু মন অনেক কিছু বলে দেয়, কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা ঠিকঠাক জাজ করতে পারি না। এই জাজ করতে পারি না বলেই হয়তো কোনো কোনো জায়গায় আমরা ভুল পদক্ষেপ করে ফেলি। তাই তিনি খুব কুইকলি বলছেন যে, ও মাস্টার, উই আর 7। এইবার বক্তা বা স্পিকার বা কবি তিনিও কিন্তু মানে কি বলবো, তিনিও কিন্তু খুব জোরের সঙ্গে, এবার যে ইচ্ছা, তার যে ইচ্ছা শক্তি, বাচ্চাটির যে ইচ্ছা শক্তি তাকে দমন করার জন্য তিনি এবার খুলেই ফেললেন, মানে বলে ফেললেন, বাট দে আর ডেড, দোজ টু আর ডেড, দেয়ার স্পিরিটস আর ইন হেভেন। লক্ষ্য করো, দেখো, বাট দে আর ডেড, দোজ টু আর ডেড, তারপরে এক্সক্লেমেশন চিহ্ন আছে, নোট অফ এক্সক্লেমেশন। দেখো, অর্থাৎ আমরা জানি যখন কোনো বিষয়ে খুব জোর দেওয়া হয় তখন কিন্তু এই এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহার করা হয়। যাতে করে জোর দিয়ে বলছে যে, বাট দে আর ডেড, তারা মৃত মৃত মৃত। Those who are dead, their spirits are in heaven, তাদের আত্মা কোথায়? তাদের সোল স্বর্গে, কারণ তারা মৃত। খুব বাস্তব সত্য, আমরা কি করি? যারা মৃত, যারা আমার প্রিয়জন, আমরা বলি সবসময় সে আমার অন্তরে আছে, কিন্তু আমরা ভুলে যাই। আমরা খুব বেশি হলে 1 বছর 2 বছর 3 বছর শোক করি, তারপর আবার রিয়েল লাইফে ফিরে আসি, আবার নিজের অস্তিত্ব রক্ষার জন্য নিজের বাঁচার লড়াই সংগ্রামে আমরা আবার অবতীর্ণ হই। খাবার সময় খেতে হয়, খাওয়া শোয়া এবং জীবনের জন্য বাঁচা, জীবনের জন্য লড়াই করতে হয়, তখন আমরা প্রিয়জনকে ভুলে যাই। এটাই আমাদের সঙ্গে বাচ্চার যে একটা ডিফারেন্সিয়েশন, একটা কন্ট্রাস্ট, একটা বৈপরীত্য এখানে তৈরি হয়েছে। অর্থাৎ আমরা যারা প্রাপ্তবয়স্ক তারা মৃত্যুকে জানি, এবং আমরা আস্তে আস্তে সেই মৃতকে বাদ দিই, আমার পারিবারিক সংখ্যা থেকে আমরা বাদ দিই। কিন্তু এই কোমলমতি বাচ্চা, সরলমতি বাচ্চা, সিম্পল চাইল্ড, এ কিন্তু তার পারিবারিক সংখ্যা থেকে তাদের বাদ দিচ্ছে না। এটাই বৈপরীত্য, যে প্রবল ইচ্ছা, মরে গেলে আমরা পরিবারের মধ্যে তাকে আর ধরি না। কিন্তু এই রাস্টিক চাইল্ড, সিম্পল চাইল্ড, সে কি বলছে, সে কি করছে? Thus throwing words away, for still the little maid would have her will. যে শব্দগুলো, অর্থাৎ যে শব্দগুলো কবি বললেন, but they are dead, those two are dead, their spirits are in heaven, এই যে শব্দগুলো তিনি বললেন, জোর দিয়ে বললেন, তাতে কি হলো? that throwing words away, for still, সেই শব্দগুলো মেয়েটির কোনো প্রভাব ফেলল না। সেই শব্দগুলোতে মেয়েটির ওপর কোনো প্রভাব পড়লো না। এখানে জয়লাভ করলো কে? The little maid would have her will. তার যে প্রবল ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তি এখানে কিন্তু জয়লাভ করলো। কেন জয়লাভ করলো জানো? And say,
নে উই আর সেভেন। এই বক্তব্যটা দিয়ে কবিতাটি শেষ হচ্ছে। যখন কোনো একটা বিতর্ক হয় না, কোনো একটা তর্ক চলছে, তর্কের একদম এন্ডে যে শেষ কথা বলে, ধরে নেওয়া হয় যে সেই জয়লাভ করেছে। এখানে এই কথাটা বলেই কিন্তু শেষ হতো, দেখো, অ্যান্ড সে নে উই আর সেভেন, এরপরই শেষ মানে কবিতা। না, আমরা 7 জনই। তাহলে কঠিন যে সত্য, সেটাও কিন্তু হার স্বীকার করলো শেষ পর্যন্ত। কার কাছে? প্রবল ইচ্ছা শক্তির কাছে। হ্যাভার উইল, প্রবল ইচ্ছা শক্তি সেখানে পরাজয় স্বীকার করলো। কারণ আর কিন্তু কবি কিছু বলল না। কারণ কবিও এখানে যতটা নিষ্ঠুর তিনি ছিলেন, কবি বা বক্তা, তিনিও যেন মেয়েটির প্রতি একটা সহানুভূতি দেখান। আর কোনো প্রশ্ন করতে তাকে কিন্তু পারল না, আর কোনো যুক্তি দেখাতে পারল না। তাহলে যুক্তির বিরুদ্ধে এই ছোট্ট মেয়েটির যে সারল্য, সেটাই কিন্তু জয়লাভ করল। এখানে দেখো একটা কথা বলি তোমাদের, যদিও এই কবিতাটি তোমাদের অসাধারণ একটি কবিতা। আমি দেখছিলাম এই কবিতাটি ওড়িশাতে ক্লাস 10-এ পড়ানো হয়, তোমাদের হচ্ছে ক্লাস 7-এ। দেখো এখানে যে আমরা প্রত্যেকটা স্ট্যান্জা যদি দেখি, দেখব যে 1-এর সঙ্গে 3 আর 2-এর সঙ্গে 4, এটা আমরা মিল পাচ্ছি, যাকে আমরা এবি এবি বলি। যেমন ধরে একটা বলি, ইউ রান অ্যাবাউট মাই লিটল মেড, ইউর লিম্স দে আর অ্যালাইভ, ইফ টু আর ইন দ্য চার্চইয়ার্ড লেড। তাহলে মেডের সঙ্গে দেখো লেড, আবার অ্যালাইভ এর সঙ্গে দেখো দে ইয়ে আর অনলি 5, অ্যালাইভ এর সঙ্গে 5। তাহলে ফার্স্ট লাইনের সঙ্গে থার্ড লাইন, আর সেকেন্ড লাইনের সঙ্গে ফোর্থ লাইন। প্রত্যেকটা স্ট্যান্ডায় দেখো, লক্ষ্য করো, প্রত্যেকটা স্ট্যান্ডায় কিন্তু এটা মিল তুমি পাবে। কিন্তু স্ট্রেঞ্জ হচ্ছে এটাই হচ্ছে কবির মাহাত্ম্য, ওয়ার্ডসওয়ার্থের মাহাত্ম্য, লিটারেচারের মাহাত্ম্য, সাহিত্যের মাহাত্ম্য, যে শেষ স্ট্যান্ডায় দেখো, শেষ স্ট্যান্ডায় কিন্তু কোনো মিল নেই। কারণ ইচ্ছে করে কবি কিন্তু শেষ স্ট্যান্ডাটা মেলাননি। কারণ আমরা জানি, আমরা হিসেব করে চললেও হিসেব কিন্তু মেলে না, তেমনি জীবনেরও কোনো হিসেব মেলে না। ইচ্ছে করে কিন্তু কবি এই স্ট্যান্ডা, লাস্ট স্ট্যান্ডা মেলাননি। কেন মেলাননি? যে ডেড, মৃত, তাকে তো মেলানো যায় না। এটা যেমন একদিকটা হতে পারে, আর একদিকটা হতে পারে যেখানে হিসেব মিলল না, কবিতায় শেষ পর্যন্ত হিসেব কিন্তু মিলল না, মেলাতে পারলো না কবি। তাই কবি লাস্ট স্ট্যান্ডাটা দেখো, সেখানেও কিন্তু তিনি ছন্দ সেইভাবে মেলাননি। কেন? প্রথমে দেখা হচ্ছে বাট দে আর ডেড দোজ টু আর ডেড, এই লাইন যদি বাদ দিই, তাহলে দেখো মিলে যাচ্ছে। মিলছে, 1-এর সঙ্গে 4 মিলছে, 2-এর সঙ্গে 3 মিলছে, কিন্তু 1-এর সঙ্গে 3 আর 2-এর সঙ্গে 4 মিলছে না।
তাই এই কবিতায় কবি ইচ্ছে করে এই স্ট্যাঞ্জাকে মেলাননি। তোমাদের কাছে এই প্রশ্ন ছুড়ে দেওয়াটাও আমার পক্ষে বা আমাদের পক্ষে খুব কঠিন। কিন্তু দেখো, আমরা আস্তে আস্তে বড় হব, গ্রাফ করব, সেখানে আমাদের মানতেই হবে, মেনে নিতেই হবে যে মৃত্যু হচ্ছে সবচেয়ে সত্য। মৃত্যু আমাদের সত্য, মৃত্যু আসবেই, তাই তাকে আমরা মানতেই হবে আমাদের। যাই হোক, অসাধারণ একটি কবিতা। এই কবিতার প্রত্যেকটি স্ট্যাঞ্জা তোমাদের বারবার করে পড়বে, দেখবে খুব ভালো লাগবে তোমাদের। এটা ভালো করে পড়ো। যদি কোনো জায়গা বুঝতে না পারো, আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে জানাবে। ঠিক আছে, গুড ডে, খুব ভালো, ভালো থেকো সবাই। আজকে এই পর্যন্ত।